সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি, বাবার মন্দিরে যাচ্ছি পুজো দিতে। অ্যাকচুয়ালি আমরা আরও ভোরে রেডি হয়েছিলাম, কিন্তু এখান থেকে বললো যে ভোরবেলার দিকে এখানকার লোকাল মানুষদের ভিড়টা একটু বেশি থাকে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সেই জন্য আমাদেরকে এই টাইমে আমাদের যিনি পান্ডা আছেন হোটেল থেকেই ঠিক করে দিয়েছে। তো উনি বললেন যে এই সময়টাতে যেতে। এখন বাজে হচ্ছে 6:30 মতো। তো আমরা এই সময়টা এখন যাচ্ছি। এটা হচ্ছে প্যারাগলি। একটা জিনিস খেয়াল করলাম, এখানে এখন 6:30 বেজে গেছে অলরেডি, কিন্তু সেরকমভাবে এখনো দোকানপাট খুলেনি। কিন্তু আমরা যখন বেনারসে গেছিলাম তখন বেশ 4-5টার 5টা-5:30টার মধ্যেই বেশ সব দোকানপাট খুলে গেছিল। অনেক বেশি জমজমাট হয়ে যায় 6টার মধ্যেই। এর মধ্যে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। পুজো টুজো দিয়ে চলে আসলাম। আমরা ওখান থেকে পুজো দিয়ে বেরোলাম ওই 8:10-15 নাগাদ আমরা পুজো দিয়ে বেরিয়েছি। খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। লাইনে ভিআইপি লাইন আছে, আমরা যদিও ভিআইপি লাইন নিয়েছিলাম, বয়স্ক মানুষ ছিল সাথে বলে। তো ভিআইপি লাইনে পার হেড 250 টাকা করে নিল, এবং 250 টাকা করে নিল যেমন তেমনি ওরা ওর সাথে একটা করে কার্ড দিচ্ছে। সেই কার্ডটায় প্রতি যেমন আমাদের সেই পাঞ্চ করতে হতো কার্ড, সেই রকম টাইপের করে ঢুকিয়ে দিচ্ছে। এবং আমাদের হোটেল থেকে বলেছিলাম যে হোটেল থেকে আমাদের পান্ডা দাদার যোগাযোগ দেওয়া ছিল, তো ওনার লোকেরা খুব খুব ভালোভাবে আমাদেরকে দর্শন করিয়েছেন ভেতরে। এবং ভেতরটা যখন আমরা ঢুকছি তখন প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছে। ওনাদের যে লোকরা ছিল তারা কনস্ট্যান্ট আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে গেছেন। হোটেল থেকে টিফিন করে নিয়ে আগের দিনে ঠিক করা গাড়িতে এবার আমরা চললাম ত্রিকুট পাহাড়। নিচ থেকে মাত্র 150 টাকার বিনিময়ে আমরা একজন গাইড ঠিক করে নিই। এখানে একটি ঝর্ণা রয়েছে। স্থানীয় লোকেরা বলে এই ঝর্ণার উৎস কোথায় তা নাকি কেউ এখনো বুঝে উঠতে পারেনি, এবং এই ঝর্ণার জলের নাকি অনেক উপকারিতাও রয়েছে। মন্দিরগুলো দর্শন করে নিয়ে আমরা আবার ওপরে উঠতে শুরু করলাম। ত্রিকুট পাহাড় ঘুরতে এলে সবার আগে যেটা আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে এখানকার বাঁদর। এরা কিন্তু খুব হিংস্র এবং চতুরও। হাতে থাকা মোবাইল, ব্যাগ, যে কোনো কিছু নিমেষের মধ্যে ছোঁ মেরে নিয়ে নিতে পারে। সেই কারণে খুব বেশি ফটো এখানে তোলা সম্ভব হয়নি।
উঠতে উঠতে হাঁপিয়ে গেলে যে যেখানে পারছে একটু করে বসে নিচ্ছে। আমরা প্রায় 500-600 সিঁড়ি ওপরে উঠেছিলাম। তার উপরে আর কোনো সিঁড়ি নেই, তার উপর উঠতে হলে ট্রেকিং করেই উঠতে হবে। ওপরের দিকের বাঁদরগুলো আরো বেশি ডেঞ্জারাস। ইভেন আমরা যেতে যেতেই দেখলাম একজনের হাতে কামড়ে দিয়েছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, এরকম অবস্থা। মানে ওপরের দিকের বাঁদরগুলো একটু বেশি খুঁখার, এখানকার গাইড দাদারাই এ কথা বলছিলেন। তো যারা আসবে মোবাইল ব্যাগ এগুলো খুব সাবধানে হাত থেকে ছোঁ মেরে নিয়ে চলে যাবে। ত্রিকুট পাহাড় দেখে এবার আমরা চললাম তপবনের দিকে। ত্রিকুট পাহাড়ের সৌন্দর্য দেখে মন এমনিতেই মুগ্ধ ছিল, কিন্তু তখনও জানি না তপবনে আমাদের জন্য আরো কত কিছু অপেক্ষা করছে। এখানেও মাত্র 150 টাকার বিনিময়ে গাইড পেয়ে গেলাম। গাইড দাদা আমাদের জানালেন উঠতে মাত্র 10-15 মিনিট সময় লাগবে, কিন্তু নামার সময় প্রায় আধ ঘন্টা সময় লাগবে। এটা বলার কারণটা তখনও ঠিক বুঝে উঠতে পারিনি। নবরাত্রি চলার জন্য এখানেও পার্বতী মায়ের মন্দির বন্ধ ছিল। তপবন বলে এসেছেন অত দূর দিয়ে খরচ করতে। যে বাঁয়ের সাইড তসবির দেখছেন, ওনার নাম হচ্ছে শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ। উনি প্রথম ধ্যান এখন করেছিল, যখন ভক্তজনে অনেক ভিড় হয়ে গেছে, এখানে ছেড়ে উপরে গুহা চলে গেছে। গুহার ভিতরে দুটো বাঘ ছিল। ওনার সঙ্গে 44 সাল ধ্যান করে শিবের সঙ্গে দেখা পেয়েছে, যে শিবের চরণ। গাইড দাদা জায়গায় জায়গায় দাঁড়িয়ে আমাদের বিভিন্ন বিষয়ে বলতে থাকলেন এবং এক একে সব ঘুরিয়ে দেখালেন। ওটা স্বয়ম্ভুলি পাহাড়গুলো বসানো আছে। তপবন আশ্রম দেখার পর আমরা আবার উঠতে থাকলাম। আপনারা সারাদিনে কতবার ওঠেন? এখানে 80 জন গাইড, নম্বর 6। আচ্ছা, এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট করে দেওয়া রয়েছে, রেলিং দিয়ে ঘিরে রাখা আছে এই ভিউ পয়েন্টটা। এখান থেকে চারিদিক দেখতে খুবই সুন্দর লাগে। আমার ছেলে আর বর হাঁপিয়ে গেছে, ওরা দুজনে এখানে বসে পড়েছে। এটাই হচ্ছে সেই গুহা যেখানে বালানন্দ ব্রহ্মচারী মহাশয় তপস্যা করেছিলেন। পরবর্তীকালে রানী চারুশীলা দেবী এই গুহাটিকে বাঁধিয়ে দেন।
সেই জন্য আমি চটি খুলে নিয়েছি। গল্প খারাপ। ও তুমি চটি খুলে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ আমরা খুলে নিয়েছি। আমরা জানা থাকলে তো আমিও খুলে আসতাম। ওরা কাটরে উঠেছিল মনে আছে? আমার ফুল বলেছিল চটি দিয়ে পারবো না, আজকে আবার এখানে চলে গেলে এটাও গেলে মন্দিরের ভিতর ঢুকে যখন বেরিয়ে গেছে তখন বুঝতে পারবে। এখানে বসে কথা বলে সেই জন্য একটু ঠান্ডা জায়গা থেকে বসলাম। কথা শুনে চলে যাবে। ঠিক আমার তো আপনার যে তপোবন কষ্ট করে এত দূর দিয়ে খরচ করে ঘুরতে বুঝতে এসেছেন, এটা জায়গার নাম কেন তপোবন পড়েছে? যে পুরো ভারতের 4টা তপোবন আছে। গাইড দাদার কাছ থেকে এই স্থানের অনেক গল্প শুনে নিয়ে এবার আমরা নামতে শুরু করলাম। পুরো রাস্তাটাই এরকম পাথরের খাঁজে পা দিয়ে দিয়ে নামতে হয়েছিল। দারুণ মজা হয়েছিল। তপবনে ঘুরতে এসে আমাদের মতো আপনারাও যদি এইরকম কোনো এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে অবশ্যই এখানে কমেন্ট করবেন এবং আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। দেওঘর ভ্রমণের আগের পর্বটি যারা এখনো দেখেননি তারা প্লিজ দেওঘর ভ্রমণের প্রথম পর্বটি দেখে নিন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। প্রথম পর্বে আপনারা কলকাতা থেকে দেওঘরে আসার ট্রেনের অভিজ্ঞতা এবং সন্ধেবেলা নন্দন পাহাড়ের ভ্রমণ অভিজ্ঞতা পেয়ে যাবেন। এর মধ্যে স্লিপ করবে। हम लोग जो है दादा एक ग्रुप में चलेंगे। ওখানটাতে সাইড করে দাঁড়াও। चलो तुम ही चलो। তপবন থেকে নামার এই রাস্তাটা আমরা তো খুব উপভোগ করেছি। আপনারা কারা কারা এইরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আসো।
এই দিকটা বড় যে বেশি টাফ, ওই দিকটা দিয়ে দাদা খুব সুন্দর নামালেন। না না এটাই ভালো রে। কত ভালো নামালো দেখলেন। আচ্ছা হাসতে। এইটা একটা অ্যাডভেঞ্চার আচ্ছা আমার মা বেরিয়েছে। বাবা, এইটা যদি ওদিকে একটু গড়িয়ে যায়, পুরো খাঁজ আছে, পুরো খাঁজ আছে, পুরো খাঁজ, আর স্লিপ কাটার কোনো জায়গা নেই। এটা ওটা যেহেতু তোমরা সাইডে দেখছো ওই জন্য ওরা মনে হচ্ছে। সাইডে দেখলে মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ ওইটা, এটা ঠিক আছে। শুট করে না গেলাম। कैसे नहीं जा पाइएगा, देखिए कितना आराम। बाएं किए ऊपर उठो ना। हो दादा है देखो এটা কত সুবিধা আছে। হ্যাঁ रुक जाइए, देखने में आपको कठिन लगेगा, खाली बोलना। हाँ 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 দেখতে সবই তো মনে হচ্ছিল ছোট ছোট, কিন্তু একদম মানুষের যাওয়ার উনি বললেন না 1 কুইন্টাল 25 কেজি, সেই মানুষকেও পার করে দিয়েছে এখান দিয়ে। চলো। এমন পাহাড় জিনিস, এই প্রথম পাহাড়ের অভিজ্ঞতা। হ্যাঁ, ওই দাদাকে ভালো করে নামাও তো ধরে। पासवर्ड ठेले ठेले चलो। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ প্রচুর লাইক ও শেয়ার করবেন। আপনাদের আশীর্বাদই আমাকে আরও এগোতে সাহায্য করবে এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও আনার উৎসাহ দেবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এরপরে আমরা চলে আসি নৌলাখী মন্দিরে। 1940 সালে কলকাতার পাথুরিয়াঘাটার রানী চারুশীলা দেবী 9 লাখ টাকার বিনিময়ে 146 ফিট উচ্চতার এই রাধাকৃষ্ণ মন্দিরটি বেলুর মঠের আদলে নির্মাণ করান। লোকশ্রুতি অনুযায়ী অনেক অল্প বয়সে স্বামী এবং সন্তানকে হারানোর পর চারুশীলা দেবী তার গৃহ ত্যাগ করেন এবং একসময় বালানন্দ ব্রহ্মচারীর সাথে তার দেখা হয়। তারই নির্দেশে রানী এই মন্দিরটি নির্মাণ করান। নৌলাখী মন্দির দর্শন করে আমরা চলে আসি নবদুর্গা মন্দিরে, কিন্তু আজ অষ্টমী বলে প্রশাসনিকভাবে সবকিছু 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আজ আর এই মন্দির দর্শন করতে পারিনি। সারাদিনের অনেক পরিশ্রমের পর এবার কিন্তু একটু পেট পুজোর পালা।
তারপর হোটেলে ফিরে একদম রেস্ট। কাল আমরা যাব রাঁচি। এই সিরিজের তৃতীয় পর্বে থাকবে রাঁচি ভ্রমণের খুঁটিনাটি। দেখতে ভুলবেন না কিন্তু।